আমাদের সাংবাদিক সবার জন্য কিন্তু এই চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বার খোলা। আমরা আবারও বলছি আপনাদের সবার জন্য দ্বার খোলা। আমরা দেশের সময় যখন সংস্কার শেষ হবে আমরা নির্বাচন দিয়ে আমরা ওই যত ইউনিটের মতো আমাদের পরিবর্তন আমরা একটা কথা বলে থাকি, আমরা নেওয়ার পরেও কিন্তু একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত আপনারা সাংবাদিক ষড়যন্ত্র হচ্ছে 5ই আগস্টের ক্ষমতায় যাওয়ার পরিবর্তনের পরেও তারা মাত্র 15 থেকে 20 দিনের মতো চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে 10 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এটা আপনাদের জানার দরকার। এর আগে লক্ষ লক্ষ টাকা উকিলের নামে নিয়ে গেছে। আমরা এর শেষ পত্র প্রকাশ করবো এবং আগামী গত 10 বছরে যেভাবে লুটপাট হয়েছে সেটারও শেষ করবো। শেষ প্রকাশ প্রকাশের মধ্য দিয়ে আমরা আপনাকে জানাবো আমরা গত 6 মাসে কত টাকা ইনকাম হয়েছে এবং কত টাকা আমরা খরচ করেছি। আমি চট্টগ্রামের জেলা প্রশাসনকে বলেছি যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা যে গত 6 মাস যে আমাদের আয় ব্যয় হয়েছে সেটার একটা নিরীক্ষণ করার জন্য উনি রাজি হয়েছেন। আমাদের মধ্যে এখানে সততা আমরা সবচেয়ে বড় দেখাচ্ছি। এই জন্য কোনো কিছু করার আগে আমরা কেউ নিজস্ব আমি যাই করি বর্তমানে কোনো টাকা সিগনেচার লাগে সেই টাকা আমরা ব্যাংকে নেওয়া দিই, যা খরচ হয় সেটা করবে। আমি আপনাদেরকে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সহযোগিতা আপনারা এখানে এসেছেন। আগামীকাল আপনাদের অবগত যে আগামীকাল 14 এপ্রিল 1 বৈশাখ আমাদের সেই দিনে আপনারা এখানে 1 বৈশাখের আয়োজন করেছি। আপনারা সবাই এখানে উপস্থিত হবেন। আপনাদের জন্য সারাদিন বিকাল সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই অনুষ্ঠানের গান বাজনা সংস্কৃতির যে ধারণ ধারণ করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি আপনারা এখানে আগামীকাল আসবেন। আগামী চট্টগ্রামে এখানে বাংলাদেশ সরকারের প্রেস সচিব আসবেন। আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি আমাদের সমস্ত কর্মসূচি আপনাদের সাংবাদিক যারা আমাদের বাইরে আছেন সবাইকে আমি আমার এই প্রেস ক্লাবকে আমরা প্রেস ক্লাবকে সুন্দরভাবে গঠন করে আমাদের কোন বক্তব্য নাই। আপনারা জানেন যে আমি অন্য কোথাও ঠিক একই এর থেকে বৃহৎ আপনার সমাবেশ করবে। রাস্তাঘাট পূর্ব দিকে বন্ধ হয়ে যাবে, দোকানের শাটার বন্ধ হয়ে যাবে এবং প্রমাণ করে দিবে যে এই দেশ জাতি এক। সাংবাদিক বন্ধুগণ, প্রথমত আপনারা আমি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ তাদেরকে বলতে চাই আপনারাও অন্তর্বর্তীকালীন এবং সরকারও অন্তর্বর্তীকালীন। এখন 2 অন্তর্বর্তীকালীনের মাঝে আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে কথাগুলো কি করতে পারি আমি বুঝে উঠতে পারছি না। তবে একটা জিনিস পরিষ্কার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার বিদায় নিতে হবে, আজ নয় কাল। রোড ম্যাপ প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং তার সাংবাদিকরা কি বলছে সেটা আপনারা আমার স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমি জানি না। রোড ম্যাপ নির্বাচনে দিয়েছে ডিসেম্বর টু জুন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, অপেক্ষামান আছি আমরা। তবে একটা জিনিস এক বাক্যে আমার সাংবাদিক বন্ধু ভাইদেরকে আমি বলবো যে কি প্রফেসর ডক্টর ইউনূস একটা ট্রেন্ড সেটার,
ট্রেন্ডসেটার আজকের জন্য নয়, ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে তাদের জন্য একটা দিক নির্দেশনা উনি দিয়ে গেছেন। আগে আজ থেকে 15-20 বছর আগে সবাই সমালোচনা করতো যে কি দেশের থেকে বিদেশে ছেলেরা চলে যাচ্ছে। আমাদের শব্দটা কি ছিল? ব্রেইন ড্রেইন। মনে আছে এই শব্দটি? ব্রেইন ড্রেইন। আজকে ব্রেইন ড্রেইনের জায়গায় একটা ইতি টানা হয়েছে। সেই ইতিটা কি? সেই ইতিটা টেনেছে কে? ডক্টর প্রফেসর ইউনূস। এই ছেলেগুলোকে, আমাদের ছেলে বলবো, স্বল্প বয়সী, এদেরকে বিভিন্ন জায়গা থেকে সে এনে তার উপদেষ্টা বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে নিয়োগ দিয়েছে। এই ব্রেইন ড্রেইন বন্ধ করার পিছনে মাস্টার মাইন্ড ডেফিনেটলি প্রফেসর ডক্টর ইউনূস, এবং তাকে সেই স্বীকৃতি আমাদের সকলের দিতে হবে। উনি শুধু তাই নয়, উনি একটা ইকোনমিক প্যাকেজ এই দেশের সামনে তুলে ধরেছে, সুন্দর ইকোনমিক প্যাকেজ। আমি জাতীয়তাবাদী দল হিসাবে আমি কিন্তু পিছনে নেই। আমি এই ব্রেইন ড্রেইনকে স্বীকৃতি দিয়েছি, আমিও নিয়োগ দিয়েছি এই অর্থনীতিবিদদের, এবং আমিও একটা ইকোনমিক প্যাকেজ এই দেশের সামনে তুলে ধরেছি। ভালো কি মন্দ এই দেশের মানুষ, আপনারা যারা ফিফথ স্টেট, আপনারাও বাছাই যাচাই করবেন যে কি জাতীয়তাবাদী দল আজকে এটা তুলে ধরেছে জাতির সামনে। পাশাপাশি আপনাদেরকে আমি প্রশ্ন করব, যদি আমরা এই প্যাকেজটা তুলে দিয়ে থাকি, আর কোন দল কি আদৌ তুলে ধরেছে? কোন দল তুলে ধরে নেই। না তুলেছে জামাত ইসলামী, অন্য কোন দল আপনি এটা তুলে ধরে নেই। আমাদের সক্ষমতা ছিল, আমরা বিদেশ থেকে আমাদের ছেলেমেয়েদের দিয়ে একটা প্যাকেজ দাঁড়া করিয়েছি। এটা তারিক সাহেবের কৃতিত্ব। আসুন, যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে কথা বলেছে, ব্যাংককে সাইড লাইনে তার কথাবার্তা পরিষ্কার ছিল, সে মেন্টালি সেট ছিল, এবং মোদী সাহেব মনে করেছিল তার কালো কোট পরিহিত অবস্থায় সে দমন করতে পারবে এই 84 বয়স্ক ডক্টর প্রফেসর ইউনূসকে। সে তাকে অপদস্থ করতে পেরেছে না। কি প্রমাণ করলো এই ভদ্রলোক? দেখি, হি ক্যান রিপ্রেজেন্ট এ নেশন। হি ডিড এ ওয়ান্ডারফুল জব। হিন্দুস্তানের সঙ্গে যেভাবে সে আলাপ আলোচনা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে বলবো, নেতা হিসাবে নয়, যে সে আজকে ব্যাংককে যেভাবে কথাবার্তাগুলো বলে এসছে, এটা প্রশংসার দাবি। তারপরে আসুন, চীনে গেছেন। চীনে যাওয়ার পরে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। হাসিনা সরকারকে লাল গালিচা সম্বর্ধনা তো দূরের কথা, তার সঙ্গে চীনের রাষ্ট্রপতি দেখাও তো করেনি। দেখা করেছে মানে নাম প্রবাস, মানে না দেখা করলে নয়, সেটা বলে তাকে বিদায় দিয়েছে। এইসব কৃতিত্ব আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার আমার দিতে হবে। এখন আসুন, ওই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনাদের অন্তর্বর্তীকালীন কমিটির কাছে আমি এটা প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারে আর আমার ভাই বন্ধুদের কাছে তুলে ধরলাম। আপনারা এটা নিয়ে একটু বিবেচনা করবেন। এখন এখানে আজকে এসছি অ্যাডহক কমিটি, এটা অ্যাডহক কমিটি না, আগামী দিনের জন্য সেকেন্ড হোম সুপ্রতিষ্ঠিত করতে হবে। ইনশাআল্লাহ সাংবাদিকদের এই জায়গাটা সেকেন্ড হোমের জন্য সার্বিকভাবে আমি বলে যাচ্ছি, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেকেন্ড হোম সুন্দর একটা জায়গা গড়ে তোলার জন্য আমাদের যা যা করণীয় জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের তরফ থেকে সেই সহযোগিতা আপনারা পাবেন। আমরা জানি কিছু এখানে আমার নিশ্চয়ই হিন্দু সাংবাদিকরা আছেন। হিন্দু যখন মুসলমান হয় একটু গো মাংসটা বেশি খায়। আমাদের থেকে কিছু ওদিকে চলে যাওয়ার পরে তাদের মধ্যে ওই ফ্যাসিবাদী মনোভাবটা একটু বেড়ে গিয়েছিল, ডিগ্রির মাত্রা প্রচুর বেড়ে গিয়েছিল। এটা স্বাভাবিক। তারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে,
আমি তাদের নাম্বার দেখে আর ফোন আমি তুলি, কারণ আমি ব্যথিত। 20 বছর আগে তুমি কি ছিলে, আজকে তোমার রূপ এই ধরনের কি রূপ ধারণ করলা, আমি তো ওটা মনে প্রাণে মেনে নিতে পারি না। তবে এই কথা এখানে শেষ নয়। আমাদের কাছে, আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে যে কি আপনারা আরো ঘুরিয়ে পড়বেন, আপনারা সকলকে আহ্বান জানাবেন। যারা কথা হলো চিটাগাংয়ের লোকেরা বলে যে কি এখানে তো আমার দারুণ, আমার ভাই বন্ধুদের সামনে একটা তথ্যভিত্তিক তাত্ত্বিক একটা বক্তব্য রাখবো, কিন্তু পূর্ববর্তী বক্তারা আমাকে একদম রাজনীতির দিকে ফেলে দিল। অর্থাৎ এই বৈষম্য, অর্থাৎ এই বিভাজনকে সামনে রেখে আমরা রাজনীতি কিভাবে করতে পারি। আজকে দেশ বিভক্ত, তবে আমরা যাই বলি না কেন এই দেশ জাতি বিভক্ত, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই জাতি মোটে বিভক্ত নয়। কারণ গতকালকে যে সমাবেশটি ঘটেছে রাজধানীর বুকে, রোড টু গাজা, প্রমাণ করেছে যে আমরা একটি জাতি, একটা স্বাধীনতায় বিশ্বাস করি এবং অন্যায়ের বিরুদ্ধে এই জাতির প্রতিবাদ প্রতিরোধ করার মন মানসিকতা রাখে। এই ব্যাপারে আমার মনে একটা দারুণ বিশ্বাস চলে এসেছে। যতই বিভেদ বিভ্রান্তি হোক না কেন, আগামীকাল যদি সকল ভোরের কারণে, যে একটি সুন্দর দিবসের কারণে, 5 আগস্ট করে রক্ত সমাবেশ দিবসের কারণে বাংলাদেশ যে একটা নির্মল আকাশ দেখেছে, সেই আকাশের সূত্র ধরে আপনি আজকে এখানে আসার সুযোগ পেয়েছেন। এই প্রেক্ষাপটটা বিবেচনা নিলেই বোঝা যাবে চট্টগ্রাম প্রেস ক্লাব এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে, কি প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের যে পটভূমি, এটা সবার সামনে তুলে ধরে আমি সময় নষ্ট করবো না। শুধু একটা বিষয় বলবো, সাংবাদিকদের যে সেকেন্ড হোম খ্যাত যে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব বলেন, এই প্রেস ক্লাবের আমাদের স্বাধীনতা নিয়ে যেমন ইতিহাস বিকৃতির অভিযোগ উঠে, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে এটা ডেভেলপমেন্ট পর্যন্ত পুরো পরিস্থিতি যদি আপনি বিবেচনা নেন, দেখবেন একটা মিথ্যা এবং বিকৃত ইতিহাসের উপর আমাদের সাংবাদিকদেরকে এক ধরনের হিপনোটাইজড করে রাখা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংকটের প্রতিটি ভাগে ভাগে, প্রতিটি যুগ সন্ধি, প্রতিটি সংকট সন্ধি করে যে পরিবার অনবদ্য এবং ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, জাতিকে বারবার উদ্ধার করেছিল, সেই জিয়া পরিবারের শহীদ জিয়া থেকে শুরু করে বেগম জিয়া থেকে শুরু করে তার দলের যে অবদান সাংবাদিকদের প্রতি। আমরা কোন দল অথবা গোষ্ঠীর অথবা প্লেটার অথবা সাইকোপ্যাথ হতে চাই না, কিন্তু যার যা অবদান তার স্বীকার করতে আমি যদি কার্পণ্য করি তাহলে এটা অকৃতজ্ঞতা হবে। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, প্রেস কাউন্সিল থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের যে সহস্র কোটি টাকার সম্পত্তি একটা টোকেন টাকার বিনিময়ে শহীদ জিয়া রহমানকে কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছিলেন। ঢাকায় মিরপুরে 10 থেকে 20,000 কোটি টাকার যে সম্পদ সাংবাদিকরা এখন বহুদল বিল্ডিং করে থাকেন, শহীদ জিয়া দিয়েছিলেন। চট্টগ্রামের শেরশাহকরণীতে যে জায়গা 1978 সালে 3 কাঠা 5 কাঠা করে সাংবাদিকদেরকে দেওয়া হয়েছিল, দলমত নির্বিশেষে, কোন দলীয় কর্মীদের কেন, শুধুমাত্র সাংবাদিকদেরকে সব দলের মধ্যে শহীদ জিয়া দিয়েছিলেন। এটার দাম এখন 1000 কোটি টাকার উপরে হবে না? হ্যাঁ, ঠিক আছে। বেগম জিয়া যখন ক্ষমতায়, তখন সাংবাদিককে মিরপুরে যে 400 বিঘা টাকা দিয়েছে, এটাও বেগম জিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মির্জা আব্বাস এবং আলমগীর কবির টাকা অবস্থায়। কল্পনাকে যে জায়গা দেওয়া হয়েছে তখন বিএনপি সরকার ক্ষমতায়, আমরা কিন্তু বঞ্চিত। আমাদেরকে 40 কাঠা দেওয়া হয়েছে, আবার আমাদের পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুদের অন্য একটা সংগঠনের তাদেরকেও কিন্তু 20 কাঠা দেওয়া, 24 কাঠা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব যখন অর্থ বলে ফিল্মের গুলো তুমি বই মাসে চাষ হচ্ছিল, শুনতে পারতেছিল না, টাকা দিয়ে মাছ চাষ করতেছিল। তখন কিন্তু অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এলকেসি থেকে সাহেব টাকা দিয়েছিলেন, এখানে আব্দুল্লাহ রহমান টাকা দিয়েছিলেন, বেগম জিয়া টাকা দিয়েছিলেন। শহীদ জিয়ার নাম করে প্রেস ক্লাব থেকে মুছে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম প্রেস ক্লাবকে একটি সংকীর্ণ, একটি ফেসিবাদী, একটি কুহুবন্ধু, একটি ব্ল্যাকমেল চক্রে পুরো সাংবাদিক সমাজকে, আমি বলবো আমাদেরকে নয়, শুধু আওয়ামী বিরোধী ফেসিবাদ বিরোধী শক্তি নয়, প্রেস ক্লাবের যারা বর্তমান তৎকালীন মেম্বার ছিল তাদেরকেও কিন্তু বঞ্চিত করে নানানভাবে জিম্মি করে একটা চক্র প্রেস ক্লাবটাকে সাংবাদিকদের সেকেন্ড হোম না হয়ে তাদের আট্টাকারে পরিণত করেছিল। চট্টগ্রাম প্রেস ক্লাবকে দূরে ইতিহাসকে ডুলায় লুটিয়ে যে সমস্ত সোর্স থেকে টাকা আর্নিং করা হতো তার কোনো পরিষ্কার হিসাব কারো কাছে ছিল না। মহিউদ্দিন চৌধুরী যখন সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রেস ক্লাবটা ডেভেলপ করে দিয়েছিলেন, আপনি যদি ইতিহাস করবেন কিভাবে অ্যালোকেশন হয়েছে, কিভাবে ফ্লোরগুলো বিভিন্ন বাড়িকে দেওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে, আপনি ইতিহাস করবেন, তদন্ত করেন, দেখবেন আপনি তরুণ বেরিয়ে আসবেন। এশিয়ান বাংলার যে রুমটা আটকানোর পর তালাবদ্ধ থাকে সবসময়, আমরা শুনছি ওখানে কি কি দিয়ে নানান ধরনের যন্ত্রপাতি আছে, ওখানে কেউ ঢুকতে পারে না। আপনি যদি বিজেপির অবস্থা দেখেন, বিজেপির বরাদ্দ করতে হচ্ছে সিটি কর্পোরেশনের অ্যালোকেশন বুঝে আপনি পাবেন না। সিটি কর্পোরেশনের ফ্লোর গুলো কিভাবে দেওয়া হয়েছে, দামি জামালখানার মতো জায়গায়, এগুলো যদি আপনি তদন্ত করেন, হাউসিং টাকা কোথায় গেছে, ইফতার এবং আপনার পিকনিক উপলক্ষে কত টাকা মার্কেট থেকে কালেকশন করা হয়েছে এবং কত টাকা এখানে জমা হয়েছে, এগুলো যদি বোঝেন তাহলে আপনি তলের বেরিয়ে কাজ করতে সাপ বেরিয়ে আসবেন। শুধু তাই নয়, ভিন্ন মতের কারণে ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, ব্যাকগ্রাউন্ডের এই ধরনের লোক তাদের সামসাগিরি না করার কারণে 8 বছর 10 বছর করে 20 বছর করে মেম্বারশিপ দেওয়া হয়নি। এটা কিন্তু বাস্তব সত্য। তারা বলছে তারা আওয়ামী গোষ্ঠী, কিন্তু আওয়ামী গোষ্ঠীর অনেক কেউ মেম্বারশিপ দেওয়া হয়নি এখানে। সামসাগিরি করে তারা টাকার বিনিময়ে তারা। এই হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবটাকে 5 আগস্ট বাংলাদেশের 32টা প্রেস ক্লাবের মতো ছাত্র জনতা ঘুরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, আগুন লাগিয়ে দেওয়ার জন্য। 320টার মতো থানা এবং 32টা প্রেস ক্লাব বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। এই প্রেস ক্লাবের তৎকালীন নেতৃত্ব যখন মাথা নিচু করে নামতেছিল ছাত্র জনতা, তাদেরকে হামলা করে মব জাস্টিসের সম্মুখীন হতো তারা। আমরা কিন্তু তাদেরকে, আমি আর বসিবে অনেকেই সার্বমঞ্চ বুকে ধারণ করে তাদেরকে রক্ষা করেছিলাম। এই প্রেস ক্লাব থেকে আগুন থেকে রক্ষা করেছি, আমরা ভাঙচুর থেকে রক্ষা করেছি। আমরা কি দেখলাম, প্রেস ক্লাব যখন ব্যাহত হয়ে গেল তখন তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠে এখন আমাদেরকে দুর্বৃত্ত বলে বিভিন্ন জায়গায় বিবৃতি দিল। এখনো সেই প্রচার অব্যাহত আছে। বিএনপি নেতাদের, জামাত নেতাদের, হেফাজত নেতাদের, হিন্দু তাহারি পর্যন্ত তারা ঘুরতে থাকবে প্রেস ক্লাবের নতুন করে উঠার জন্য নিষিদ্ধ ঘোষণা। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের বেশিরভাগ পুনর্বাসন, চাষবাস এবং পুনরুৎপাদনে, বাম্পার ফলনে এবং হাইব্রিড ফলনে যারা সহায়তা করছিল তার মধ্যে 4-5টা বিলের মধ্যে গণমাধ্যম একটি। রূপসিদ্ধার যে সাংবাদিকতা চালু করা হয়েছিল, সাবসার্ভিয়ার এবং সাবমিসিভ যে জার্নালিজম চালু করা হয়েছিল, তেলমারার যে সাংবাদিকতা চালু করা হয়েছিল, সতীনের পুত্রকে হত্যা করে নিজের সন্তান জন্ম দেওয়ার যে সংস্কৃতি চালু করা হয়েছিল, বিরুদ্ধমতের পত্রিকা বন্ধ করে নিজের পেট্রোল কালো টাকার যে আওয়ামী সহযোগী তাদের সহায়তায় যে একের পর এক মিডিয়া বের করা হয়েছিল, যে অপসাংবাদিকতা এবং অপকালচার চালু করা হয়েছিল, সেটার পূর্ণাঙ্গ রূপ যদি দেখতে চান, ড্রামা যদি দেখতে চান, স্টেজ ড্রামা, তাহলে এটা চর্চা ব্যস্ত হয়েছিল। শহীদ জিয়ার নামফলক এখান থেকে শুধু উৎখাত করা হয়নি, এখানে প্রণব মুখার্জির মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে, ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে, মোদীর জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এটা আমাদের জুরিডিকশনে পড়ে না, এটা আমাদের দায়িত্ব ছিল না। প্রেস ক্লাব তো আস্তিক নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, আওয়ামী লীগ, বিএনপি সবার, এটা একটা সার্বজনীন প্রতিষ্ঠান, এটা কোনো দলীয় প্রতিষ্ঠান নয়। যারা দলীয় আলকাল্লা করে যারা সাংবাদিকতা করবে, এটা তাদেরই প্রতিষ্ঠান। আপনি এখানে ভাগ করতে পারেন না।
আমরা কিন্তু 5 আগস্ট পরে প্রেস ক্লাবের যে নেতৃত্ব যে সংগ্রাম, এটা কিন্তু বিএনপি জামাতের হাতে তুলে দেওয়ার জন্য করিনি। ঠিক। আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবকে প্রকৃত সাংবাদিকদের হাতে ফেরত দেওয়ার জন্য আন্দোলন করেছি। জি। এখানে আপনার সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই নীতিকে আমরা বিশ্বাস করি না। আপনারা কিন্তু আলকাল্লা বলে আওয়ামী লীগে ঢুকলেই কিন্তু মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগে ঢুকলেই সাংবাদিক, আওয়ামী আলকাল্লা করবেন সাংবাদিক না। তাকে আপনি দলীয় ট্যাগ লাগিয়ে দিয়ে চাকরিচ্যুতি করবেন, জেল জুলুম করবেন, আইসিটি একটা মামলা দেবেন, প্রেস ক্লাবের মেম্বারশিপ দেবেন না, বিএনপি মেম্বারশিপের ওখানে তালিকা করে তাদেরকে পেশাগত দায়িত্ব পালন করতে দেবেন না। কে শিখিয়েছে আপনাদেরকে এই সাংবাদিকতা? এখন পতিত যে বেশিরভাগ, এই বেশিরভাগ এখন বাংলাদেশে পুনর্বাসনের জন্য 2টা জায়গা এখন বেছে নিয়েছে তারা। আমি গেস্ট ভাই আছেন এখানে, বিএনপি অন্যান্য নেতাদেরকে, জামাত নেতাদেরকে, বিভিন্ন নেতাদেরকে আমরা বলেছি আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু রেগুলেশনের জন্য আমরা একটা প্রফেশনাল গ্রুপ, আমরা বিপ্লবী নই। আমরা আমাদের দায়িত্ব থেকে জাতিকে হুঁশিয়ার করে দেব, আমাদের লেখনের মাধ্যমে কথা লিখতে পারি। আমরা 2টা ফ্রন্ট বাছাই করে নেওয়া হয়েছে। একটা ফ্রন্ট হচ্ছে কালচারাল ফিল্ড, আর একটা ফ্রন্ট হচ্ছে আপনার গণমাধ্যম। আমি আপনাদেরকে আগেও বলেছি, যখন একটা লোক ছাত্রলীগ অথবা যুবলীগ নামদার অস্ত্র নিয়ে আক্রমণ করে, ওটা হয়ে যায় তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তাকে যখন ধরতে যায় তো পাল্টা মারতে, তখন উনি হয়ে যায় ইসলামিক, উনি হয়ে যায় সুন্দরবাবু। ঠিক। রাইট রাইট। এখন সবচেয়ে সুবিধা ভান্ডিদের পজিশনে কারা আছে জানেন? যারা এখানে ছাত্র হত্যার উস্কানি দিয়েছে, ক্যামেরা দিয়ে ছাত্ররা তখন যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের সন্ত্রাসীদের মুখে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, নিরাপদ আশ্রয়ে। তখন আপনি পত্রিকার আইডেন্টি কার্ড ঝুলিয়ে ক্যামেরা দিয়ে ওদেরকে শনাক্ত করে পুলিশকে বলে দিয়েছিলেন এখানে আছে, আপনি আসেন, তখন এদেরকে গুলি করেন। এখন তারাই আর প্রেস ক্লাবের সামনে আপনি মঞ্চ করে ছাত্র হত্যার উস্কানি দিয়েছেন। এখন আপনি কি নিয়ে হাজির হয়েছেন? ডাবল স্ট্যান্ডার্ড। আপনার পুরনো মুখটা হাজির করেছেন, আমি সাংবাদিক। আপনি 17 বছর কি ছিলেন? লজ্জা করে। আপনার আমলনামা ইতিহাসে লেখা আছে, আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না। এখন আপনি পুলিশ চেহারার সুরমাদর দিয়ে বিএনপি নেতাদের ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকেন, ওই ক্যামেরা ফিট করে ছবি একটু করে ছবি দিয়েছেন, আমি বিএনপি বলছি। ইত্যার বাড়িগুলোতে আপনি এখন হাজার খুশবু দিয়ে ফিল্মিরে পাঞ্জাবি করে সাংবাদিক হিসেবে হাজির হয়েছেন, মনে করছেন লাইসেন্স পেয়ে গেছেন। নো, আমার ভাইয়ের হত্যাকারী যিনি, আমার ভাইয়ের হত্যাকারী যদি আমার ভাই হয়, তার সাথে আমার সামাজিক সম্পর্ক কি হবে? এটা নির্ধারণ প্যারামিটার হচ্ছে 5 আগস্ট। আমি আবার বলছি, আমার ভাইয়ের হত্যাকারী আমার ভাই, আমার ভাইয়ের হত্যাকারী যদি আমার ভাই হয়, আমার পেশাগত বন্ধু হয়, তার সাথে আমার সম্পর্ক নির্ধারণ হবে 5 আগস্ট। তাকে আমি খুনের দায়িত্ব নেবো না, তাকে তার বিচারের দায়িত্ব নেবো না, কিন্তু তার সাথে সম্পর্কের প্যারামিটার আমাকে নির্ধারণ করতে হবে। এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে গণজাগরণ মঞ্চ থেকে স্লোগান দিয়ে দৈনিক আমার দেশ নয়, দিগন্ত সংগ্রাম, দিগন্ত কর্ণগুলি কারা জ্বালিয়ে দিয়েছিল। কিভাবে তারা আজকে বিএনপি নেতাদের, জামাত নেতাদের, প্রশাসন অভ্যন্তরের পত্রিকার কার্ড নিয়ে হাজির হয়। টাকাই তো মানিকের মতো অনেকে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, এখন জেলে বুঝতেছে। আজকে বিভিন্ন পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখেন ভিডিও বিলকারা গণহত্যায় তাদের নেতাদের নামে নোটিশ জারি হয়েছে, প্রথম পৃষ্ঠায় বিজ্ঞপ্তি দেখেন। শেখ হাসিনা 1 নম্বর তাদের নেতাদের কাছে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আপনারা কি করবেন? আপনারা চট্টগ্রামে যারা ছোট বেশিবাদের দোষর আছেন, আপনাদের নেতারাও তো এখন হাজির হতে বিলকারা হত্যায়, আপনারা কি করবেন? যত ধরনের মুখোশ এবং আলকাল্লা ধরে না কেন, যত নেতাদেরকে ধরে না কেন, কাম হবে না। বিএনপি সাথে স্টেডিয়ামে যদি সংঘর্ষ লাগে, আমরা কিন্তু লাঠি নিয়ে যাবো না। কিন্তু আমরা আমাদের জায়গা হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যম জগতে যদি আপনি 5 আগস্ট পূর্ববর্তী অবস্থান নিয়ে এখানে আসতে চান, তাহলে কিন্তু আপনার খবর আছে। ঠিক। আমরা কিন্তু এখানে কোনো নেতৃত্বের কথা শুনবো না। এখানে আমাদের জায়গা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা এটাকে প্রত্যেক পেশাদার সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবটাকে মুক্ত করে দিতে চাই। সে আস্তিক হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আমার দেখার বিষয় না। যিনি অভিযুক্ত, তিনি ফেসিবাদের প্রত্যক্ষ সহযোগী, তিনি মামলার আসামি, যিনি এখানে এসে পুরনো লুটপাটের কালচার অব্যাহত রাখতে চান, তিনি এখন পুরনো সিন্ডিকেটের হাতে গণতন্ত্র চর্চা করে ভোট দিয়ে আপনি নেতৃত্ব দখল করে আবার সাদাবাজির কালচার চালু করতে চান, তাদের জন্য গণতন্ত্র চর্চা করতে হবে রাজি না। ঠিক আছে।
গ্যাস ভাইকে আমি বলবো আপনাদের পক্ষ থেকে বাংলাদেশের চট্টগ্রামের সুশীল সমাজ যারা আছেন তাদের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের থেকে আপনারা নিবন্ধন রাখবেন। আমি আবার বলছি এটা কোনো দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা বলিনি। আমরা বারবার বলছি এটা সাংবাদিকদের জায়গায় সাংবাদিকরা থাকবে, কারা থাকবে সাংবাদিকরা, এটা হচ্ছে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এই ক্যান্ডিডেটের উপর আমরা থাকবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশের আমরা গতকালকে মার্চ পর গাজা ফিলিস্তিনের যে প্রোগ্রাম দেখছেন ঢাকায়, এই জনবিস্ফোরণ কিসের আপনারা জানেন? বুঝতে পারেন? বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার পক্ষে তাদের অন্তর লালিত যে অগ্নিশিখা, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার স্ফুরণ করেছে কালকে ঢাকায়। ঠিক যেখানে স্বাধীনতা চেতনা হবে, যেখানে বর্বর হত্যাযোগ্য হবে, যেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হবে, যেখানে মানবতা লাঞ্ছিত হবে, সেখানেই বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে যাবে। ছোট ছোট গাধা দেখতেছেন না আপনারা? প্রতিদিন গাধা যেভাবে ইসরায়েলি সীমান্তে মানুষ হত্যা হয়, ইন্ডিয়ান সীমান্তে মানুষ হত্যা হয় না? হয় কয় বছর ধরে চলছে আজকে? রোহিঙ্গারা বাংলাদেশে কেন গণহত্যা করা হয়নি? ছোট ছোট গাধার বর্তমান কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে আছে। সুতরাং আপনি তথাকথিত সুশীল সমাজ নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বকীয় অস্তিত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের প্রশ্নে এখানে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। আমরা গণমাধ্যমের জায়গা থেকে আমরা ক্রস করতে চাই না, কিন্তু বাংলাদেশের বৃহত্তর স্বার্থের প্রশ্ন আসবে, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, আমার পরিচয় হবে আমি এই দেশের সন্তান, আমি দেশপ্রেমী। আমরা এই দেশের ৫৫,০০০ বর্গ মাইলের রাজনীতি করি। আমরা কোনো দলের দুর্বৃত্ত করতে চাই, আমাদের প্রত্যেকেই সংসদকে আদর্শ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার পাশে আমরা এটা রিফ্লেকশন চাই। আজকে গ্যাস ভাই আসছেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলো নাকি, ২৮ অক্টোবরের একটি ঘটনা, তিনি তখন সম্ভবত দুবাই এক রাজনৈতিক কর্মীর কাছ থেকে আমার শোনা, প্রতিটি সেকেন্ডে উনি মনিটর করছেন। কিছুক্ষণ পরে কি হচ্ছে এটাও কিন্তু দলীয় কর্মীদেরকে বলে দিচ্ছেন উনি, এটা করতে পারে, এটা করতে পারে, সাপোর্ট করতে পারে, বি কেয়ারফুল। তার মানে প্রবাসী থাকুক আর যেখানে থাকুক, তিনি কিন্তু আন্দোলন সংগ্রাম থেকে কখনো বিচ্ছিন্ন ছিলেন না। বুঝছিলেন যখন আক্রমণ করা হয় সাংবাদিকতার আলকাল্লা, কারা গিয়েছিলেন ওখানে আক্রমণ করতে? সাংবাদিকরা মিছিল করে গিয়েছিলেন কারা? শুক্লাল দাস্তারা। আমি যখন মহিউদ্দিন চৌধুরী অথবা নভেল অথবা আদম নাসিরের বাড়ি আক্রমণ করতে গেলে আমার চোখের সামনে যদি আমি দেখি, আমি কিন্তু আক্রমণ করতে দেবো না। আপনি সাংবাদিকের একটা পত্রিকা চালান কিভাবে? একটা রাজনৈতিক নেতৃত্বের বাড়ি আক্রমণের সময় আপনি নেতৃত্ব দেন কিভাবে? সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি গ্যাস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের বিদায়ের পত্র দোয়া চাইব, ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ। বিপ্লবের পরে আমরা এখানে নতুন করে কিছু মেম্বার দিয়েছি যারা সাংবাদিকতা করেছেন ৩০-৩২ বছর, তাদেরকে মেম্বারশিপ দেওয়া হয়। এ ধরনের কিছু মেম্বারশিপ দিয়েছি। কারো ১৭ বছর, কারো ১৮ বছর, কারো ১৫ বছর, কারো ১৪ বছর সামনে বলেছে। তাদের ফলোয়ার না হলে, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্র ইউনিয়ন হোক, ছাত্রলীগ হোক, তাদেরকে মেম্বারশিপ দেওয়া হয়। আমরা ওই বাঁধনটা ভেঙে দিয়েছি। আমরা চাই আমরা এভাবে সংগঠনকে একটা পেশাজীবী সাংবাদিকদের প্রতিষ্ঠান হিসাবে এটাকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে বিয়াস ভাই আছেন এবং অন্যান্য যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সহযোগিতা চাই, যাতে একটা পেশাজীবীদের সংগঠন, একটা সব দল মতের নির্ভরযোগ্য একটা আস্থার জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে গড়ে তুলতে চাই। এই প্রেস ক্লাবের সামনে ৪ আগস্ট একটা পেশাজীবী সংগঠনের নামে আজকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি হয়েছেন, তিনি ডক্টর ইউনুস কে বলতে ইউনুস গম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। তারপর জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখার জন্য এই পেশাজীবী সমাবেশ আহ্বান করেছিল প্রেস ক্লাবের সামনে। সেই লোক আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে। তাহলে কি সাংবাদিক না সে আওয়ামী লীগ? আমাকে নিশ্চিত হতে হবে। আমার স্পষ্ট বলে দিতে চাই, এখানে আমাকে দায়ী করা হয়েছে সেদিন ডিসি অফিসে গিয়ে বলতে আমি তালা লাগিয়েছি। আমি কেন তালা লাগাবো? এই তালা লাগিয়েছে ছাত্র জনতা, এই ছাত্ররা তালা লাগিয়েছে। এই ছাত্রদের তালা লাগার কারণে তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর
তারা কেউ আসে নাই। ছাত্রদের 80 জন 90 জন একটা তালিকা দিয়েছিল মন্ত্রণালয় তাদেরকে বহিষ্কার এবং গ্রেফতারের জন্য। আমরা যদি তাদেরকে সহযোগিতা করতাম তাদেরকে সেদিনই তারপর থেকে বহিষ্কার গ্রেফতার করতে পুলিশ। কিন্তু আমরা চেয়েছি যে সাংবাদিক তারা একটা হয়তো ভুল করতে পারে, তাদের অনুশোচনা হতে পারে, তারা তাদের জায়গায় মূল জায়গায় ফিরে আসবে, কিন্তু তারা ফিরে আসেনি। তাদের আমি চাবি দিয়েছি। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে আমাকে তপন চক্রবর্তী, শামসুল ইসলাম বলেছে আমরা নির্বাচন করব। ইব্রাহিম ভাই ছিলেন তখনকার ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট, উনি আমার অফিসে গেছে, আমাকে বলেন আমরা নির্বাচন করব, আমাদের ইউনিয়নটা খুলে দেন। আমি চাবি দিয়ে দিয়েছি। চাবি দেওয়ার পরে তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছে, নির্বাচন করেছে। সেই নির্বাচনে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি হওয়ার পরে সেদিন রাত্রে ছাত্ররা আমাদের এসে বলেছে যে বেশিবাদের দোষর রিয়াজ হায়দার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন হচ্ছে পুরোটাই বেশিবাদের দোষর। এই প্রেস ক্লাবের এই ইউনিয়নে তাদের জায়গা হতে দেওয়া যাবে না। ঠিক ঠিক ঠিক। তারা প্রতিদিন আমাদেরকে টাকা দেয়, কেন তাদেরকে বহিষ্কার করছেন না, কেন তাদেরকে গ্রেফতারের জন্য আপনারা দাবি জানাচ্ছেন না। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা চাই না দল এবং মতের বিশ্বাস থাকতে পারে। আমার একটা থাকবে, আপনার একটা থাকবে, আরেকজন একটা থাকবে, কিন্তু আমার রাজনৈতিক বিশ্বাসকে যদি আমার পেশার উপরে নিয়ে আসি, সে কখনো পেশাজীবী হতে পারে না, সে দলীয় কর্মী। এখন যারা অনেক লম্বা লম্বা কথা বলছে, এখানে আমার প্রেসিডেন্ট শাহনওয়াজ বক্তব্য রেখেছেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালুর রহমান বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্য স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট। এখানে কোনো দলবাজ বেশিবাদের দোষর কাউকে এখানে জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখানে আমি গিয়াস ভাই আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আমি ওনার সদা অবগতির জন্য জানাতে চাই, এখানে চট্টগ্রামের কিছু কিছু বিএনপি নেতা আমাদের বেশিবাদী দোষর বন্ধুদেরকে নিয়ে আদর আপ্যায়ন করে। 16 বছর ওনাদেরকে জায়গা দেওয়া প্রথম মৃত্যু আছে পুরানো কথা ভাবতে রাখতে গুরুত্বপূর্ণ বলতে তখন আমি কিন্তু আমি আওয়ামী লীগ এবং যুবলীগ নিয়ে তখন আমি যুবলীগের থাকতে ছিল সেখানে ছিল আমাদের হাট হওয়ার একটু সমাজ ছিল, ওটা সমাজ মিটিং করলাম, ওটা বদল না হচ্ছে প্রথম মৃত্যু যেসব রাজনৈতিক তাদের সাথে এই প্রেস ক্লাবের নামধারী সদস্যরা ছিল, এই প্রেস ক্লাবের চট্টগ্রামের সাংবাদিক নামের আমি সেজন্য গ্যারবের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, ওই পরিবারের কাছে আমরা একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ দিল্লি তার রাজধানী, আমাদের রাজধানী ঢাকা। ইতিহাস বলে এই দিল্লি কখনো ঢাকাকে কখনো ভালো চোখে দেখেনি, কখনো দেখেনি। আপনি 500 বছরের ইতিহাস দেখেন, সেই মোগল বলেন, পাঠান বলেন, তারও আগে যারা ছিল আর্য, মৌর্য, পাল এবং আরো যারা ছিল, কখনো দিল্লিতে যারা শাসন করেছে তারা ঢাকাকে নত করে রাখতে চেয়েছে, ঢাকাকে তাদের কবজায় রাখতে চেয়েছে। এই একটি বিষয় ভূখণ্ডের যারা বুঝতে পারেন, আমি মনে করি যে এই পরিবার যারা ফজলুল চৌধুরী পরিবার, ওনারা এই বিষয়টি সবচেয়ে ভালো বুঝতে পারেন এবং আমাদের বিভিন্ন কথায় কর্মে ওনাদের বক্তব্য আমরা সেই জিনিসটা আমি শুধু বলতে চাচ্ছি, হয়তো চেষ্টা হবে, হয়তো কিছু অসংখ্য মানুষ তৈরি করা যাবে এখানে, কিন্তু এই বাংলাদেশ, এই ঢাকা কখনো দিল্লির পদানত হবে না। যারা বাংলাদেশে বসে এই যারা বিশেষ করে মিডিয়াম যারা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা কলেজ নানা সুযোগ সুবিধা পেয়ে, মাসওয়ারে পেয়ে পার্শ্ববর্তী দেশের দাবিদারি করেন, হয়তো আপনারা সাময়িক 17 বছর যেভাবে আপনারা সাময়িক রাজত্ব করেছেন, যেভাবে সাময়িক আমাদেরকে ভূমি রাখার চেষ্টা করেছেন, হয়তো এরকম পারবেন, কিন্তু কখনো আপনারা এই বাংলাদেশের উপর আপনারা স্থায়ীভাবে আপনারা কখনো আপনাদের প্রভাব আমাদেরকে কবজায় নিতে পারবেন না।
আমি আসি সাংবাদিকদের প্রসঙ্গে। সেটি হচ্ছে গত 17 বছর বাংলাদেশে যে ধরনের সাংবাদিকতা চর্চা করা হয়েছে, চট্টগ্রামে যে ধরনের সাংবাদিকতা চর্চা করা হয়েছে, যে প্রেস ক্লাবে বসে যেভাবে দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে সেই কথিত গণজাগরণ মঞ্চ, সেই কথিত জাতীয়তাবাদী এবং ইসলাম শক্তির রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন এবং সাংবাদিকতা বলেন, সবকিছু পিছনে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা অতীতেও উঠে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও আপনারা আনচ্যালেঞ্জ যেতে পারবেন না। যে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছে সেই সংস্কার কতদিন চলবে সেখানে একটা ঐক্যবদ্ধ থাকা দরকার। নির্বাচন কিভাবে হবে সেখানে একটা ঐক্যবদ্ধ থাকা দরকার। বিচ্ছিন্নভাবে কোনো কিছু এমন কিছু হবে না যাতে ক্ষতিগ্রস্ত হয়, এবং যারা আউটস্টেট হয়েছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা যেন আবার নতুন করে স্পেস পায়, এবং তাদেরকে উস্কানি দিয়ে দেশে আরেকটা অস্থিরতা তৈরির জন্য স্পেস তৈরি না হয়। ওই জায়গাটাতে এই স্পষ্ট এমন এক পরিবারের সন্তানকে আমরা পেয়েছি যে ওই পরিবারেরই একজন যার উচ্চ কণ্ঠ এবং সাহসিকতার জন্য তিনি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। খুব সম্ভবত যে আমাদের পার্শ্ববর্তী যে দেশটি, আমাদের ৭১, আমাদের ৭৫, আমাদের ৫ আগস্ট, প্রত্যেকটা ঘটনার পেছনে সেটি তাদের পক্ষে গেলে এক ধরনের অবস্থান হয়, আবার বিপক্ষে গেলে আরেক ধরনের অবস্থান হয়। আমরা এখনো ৫ আগস্টের পরেও সিরিজ অফ কনস্পিরেসিস জাতি হিসেবে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। ৭১-এর পরে একটা ৭৫ সৃষ্টি হয়েছিল। সেই ৭৫-এ তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেনা কর্মকর্তা ছিলেন, তিনি জাতির আকাঙ্ক্ষা ধারণ করে ঐক্য এবং সংহতি তৈরি করতে পেরেছিলেন। আমি মনে করি যে সেটি ছিল বিএনপির জনসমর্থন এবং জনপ্রিয়তার মূল ভিত্তি। ৫ই আগস্টের ঘটনাও অনেকটা ওই রকমই। ৫ই আগস্টের পরে ওই যে একটু আগে যেটা বলা হলো যে ভারতের বা আমাদের পার্শ্ববর্তী দেশের যে আধিপত্য, সেই আধিপত্যের জায়গাটাতে বাংলাদেশের মানুষ পছন্দ করে না সেটা। এবং সাংবাদিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা ওনাদের প্রতি যে স্বপ্ন নিয়ে দেশের তরুণরা ছাত্র সমাজ জীবন দিয়েছেন, তারা সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আর উনি উনার নির্বাচনী এলাকায় এবং চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আছেন। আমরা উনার কাছ থেকে শুনবো, উনি উনার নিজের ভবিষ্যৎ কর্মসূচি বলবেন, উনার দলের অবস্থান উনি পরিষ্কার করবেন। এর মধ্যে রাজনীতিতে কিছু ইস্যু এসেছে, বিশেষ করে ভারতের ব্যাপারে, আধিপত্যবাদী ভারতের বিষয়ে যেটা স্পষ্ট, সেটা শেখ হাসিনার পতনের সাথে সাথে কিন্তু ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছে। সেটাদের উনার দলের অবস্থান কি, ভবিষ্যতে ওনারা কি করবেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এবং বর্তমান নির্দলীয় সরকার যেসব উন্নয়ন প্রকল্প শুরু করেছেন সেগুলো ওনারা কিভাবে এগিয়ে নেবেন, আমি রিপোর্টার হিসাবে আমি আশা করি যে উনি এসব ব্যাপার করবেন, এবং আমরা সেটাই শোনার জন্য এখানে এসেছি। কষ্ট করে আমার কথা শোনা পরিমণ্ডলে আমাদের মাঝে এসেছেন, এবং আশা করছি ভবিষ্যৎ যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তার ভূমিকা অগ্রগণ্য থাকবে। তো সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, যে কথাটি বলছিলাম যে ৫ই আগস্টের বিপ্লব পরবর্তী এই সময়ে আমরা চেষ্টা করছি প্রেস ক্লাবের সকল সদস্যদের জন্য প্রেস ক্লাবটাকে উন্মুক্ত করে দিয়ে এবং সবাই যেন এটা এনজয় করতে পারে সেই ব্যবস্থা করা। এর অংশ হিসাবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি, এবং কিছুদিন পর থেকে এই প্রেস ক্লাবে আমরা চেষ্টা করছি যারা মেম্বাররা রয়েছে তাদের জন্য আমরা এখানে দুপুরের খাবার, সকালের নাস্তা, রাতের খাবার, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। আমাদের সম্মানিত মেম্বার সেক্রেটারি যিনি জাহিদুল করিম কোচি, একাধারে যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ৫ই আগস্টের বীর মুক্তিযোদ্ধা।